জয় হিন্দ, জয় ভারত। ভিউয়ার্স, আমি শ্যামল রয়। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমিতে সকলকে স্বাগতম। আজকে আমরা এসএসসি জিডি নিউ সিলেবাস সম্পর্কে আলোচনা করব। 2025-এর যে আমাদের এসএসসি জিডি যে এক্সাম হতে চলেছে সেটারই আজকে আমরা ভূগোল সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তো দেখো, আজকে আমরা ভূগোল সিলেবাস সম্পর্কে পুরোপুরিভাবে আলোচনা করব। পুরোপুরি বলতে আমরা সম্পূর্ণ আলোচনা করব, তাই তো? ভূগোল থেকে দেখো, জিডিতে তোমাদের 3 থেকে 4টি প্রশ্ন চলে আসে। এই 3 থেকে 4টি প্রশ্নকে ধরার জন্য আমরা ভূগোল এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে পড়ব। কারণ এই যে 3 থেকে 4 নাম্বার, 3 থেকে 4টি প্রশ্ন মানে কি 6 থেকে 8 নাম্বার ভূগোল থেকে কিন্তু চলে আসে। তো ভূগোল থেকে আজকে আমরা যে সিলেবাস কভার করব সেই সিলেবাস অনুযায়ী আমরা তোমাদেরকে কি করব, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো চলো শুরু করি। আজকের এই সিলেবাসটা সম্পর্কে আমরা দেখে নিই কি রয়েছে। দেখো, দেখে নিই যেটি কিনা এসএসসি জিডি যেটা আমরা নিয়ে এসেছি নিউ সিলেবাস জিওগ্রাফি 2025 কে টার্গেট করে। কি করে টার্গেট? দেখো, 2025 কে আমরা ফোকাস করব, টার্গেট রাখবো 2025, যাতে সবারই 2025-এর সালে তোমরা চাকরি পেয়ে যাও এসএসসি জিডির। সেই জন্য আমরা ভূগোল থেকে এ টু জেড পড়ব এবং এই বাংলা ডিফেন্স একাডেমি ক্লাসে তোমরা প্রতিনিয়ত পাবে আমাদের অন্যান্য স্যারগুলো। বাংলা ডিফেন্স একাডেমিতে তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস করানো হবে, সেই ক্লাসগুলি তোমরা সকলেই দেখবে। তো দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব ভূগোল সিলেবাস সম্পর্কে। তো দেখো কি রয়েছে, ভারতের ভৌগোলিক পরিচিতি, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি ইন্ট্রোডাকশনস অফ ইন্ডিয়া। ভারতের ভৌগোলিক পরিচিতি, তাই তো? ভারতের ভৌগোলিক পরিচিতি মানে ভারতবর্ষের কোথায় কি রয়েছে, অক্ষাংশগত, দ্রাঘিমাংশগত থেকে শুরু করে উত্তর থেকে দক্ষিণের বিস্তার, পূর্ব থেকে পশ্চিমের বিস্তার, উত্তরের শেষতম অংশের নাম কি, বা পূর্বের আমাদের পূর্ব ভারতের স্থানটির নাম কি, দক্ষিণ ভারতের স্থানটির নাম কি, ঠিক আছে? এছাড়াও যদি আমরা বলি যে আমাদের কর্কটক্রান্তি রেখা, ভারত মানে ভারতের উপর দিয়ে কোন কোন রেখা বয়ে গেছে, তো সেই সম্পর্কে আমরা জেনে নেব আমাদের প্রথম ক্লাসেই। ভারতের ভৌগোলিক পরিচিতি মানে ভারতের যে পরিচয়টা রয়েছে সেই সম্পর্কে আমরা জেনে নেব। ভারত পৃথিবীর মধ্যে কততম স্থানে রয়েছে আয়তনের দিক থেকে, স্থলভাগের দিক থেকে। নেক্সট দেখো কি রয়েছে, দেখো ভারতের প্রতিবেশী দেশসমূহ। ভারতবর্ষ রয়েছে এবং ভারতের কি রয়েছে, চতুর্দিকে প্রতিবেশী দেশ রয়েছে, তাই তো? ভারতের চতুর্দিকে প্রতিবেশী দেশ রয়েছে। যেমন আমরা যদি দেখি ভারতের পূর্ব দিকে কি কি রয়েছে, বাংলাদেশ, মায়ানমার। ভারতের পশ্চিম দিকে কি রয়েছে, পাকিস্তান, আফগানিস্তান। ভারতের উত্তরে নেপাল, ভুটান, তোমরা সকলেই জানো। দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো সেই সম্পর্কেও যে নেইবারিং কান্ট্রিগুলো রয়েছে ইন্ডিয়ার, সে সম্পর্কে আমাদের পড়তে হবে বা জানতে হবে। এরপরে দেখো ভারতের ভূপ্রকৃতি। ভারতের ভূপ্রকৃতি একটা বিশাল বড় চ্যাপ্টার। ভারতের ভূপ্রকৃতি একটা বিশাল বড় চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারটাকে অতি সহজে কিভাবে আয়ত্তে নিয়ে আসা যায় সেটি আমি তোমাদেরকে পড়াবো। দেখো, এই ভারতের ভূপ্রকৃতির মধ্যে কি কি থাকতে পারে, পাহাড়, পর্বত, সমভূমি, মরুভূমি, সমুদ্র উপকূলবর্তী এলাকা বা অঞ্চল, দ্বীপপুঞ্জ, যেটাকে আমরা ইংলিশে বলি ফিজিক্যাল ডিভিশনস অফ ইন্ডিয়া, মানে ভারতের ভূপ্রকৃতি। এই ভারতের ভূপ্রকৃতি আমি কি বললাম, পুঙ্খানুপুঙ্খভাবে পড়াবো, মানে একটার পর একটা আমি তোমাদের পড়ে দেখাবো এবং তোমরা সেটা নোট করে নিবে এবং তোমাদের যাতে পরীক্ষায় হেল্প হয় সেটার জন্য আমি ব্যবস্থা করব। কারণ তোমরা প্রত্যেকটা ক্লাসেই দেখো আমাদের এই ভূগোল থেকে, ঠিক আছে? আশা করি তোমাদের কাজে লাগবে। এরপরে দেখো কি রয়েছে,
4 নম্বর অধ্যায়টা দেখে নাও কি রয়েছে। ভারতের নদ নদী, যেটাকে আমরা বলতে পারি রিভার্স অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান রিভার্স। ঠিক আছে, ভারতের নদ নদী, ভারতের ভূপ্রকৃতির পর আমরা যেটা মেইনলি ফোকাস করব সেটা হচ্ছে ভারতের নদ নদী। ভারতের নদ নদী যদিও একটা ক্রিটিক্যাল বিষয়, কোন নদী কোন দিকে প্রবাহিত হচ্ছে, তার উপনদী, তার শাখা নদী, তার বিস্তার, তিনি কোন কোন এই নদীটা কোন কোন রাজ্যের উপর দিয়ে বিস্তার লাভ করছে, তাই তো এটি একটি ক্রিটিক্যাল বিষয়। কিন্তু এই ক্রিটিক্যাল যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা সহজ সরল ভাষায় নিজেদের মধ্যে আয়ত্ত করে নেব। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর যেটা রয়েছে ভারতের হ্রদ সমূহ, মানে মেজর লেকস, কোন রাজ্যে কি ধরনের লেক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন যদি আমরা দেখি ভারতের অনেক রকম লেক রয়েছে, যেমন আমরা বলতে পারি লবণাক্ত হ্রদ, লেগুন হ্রদ, সুপেয় হ্রদ, তাই তো, যেটাকে আমরা বলি মিষ্টি জলের হ্রদ। মিষ্টি জলের হ্রদের নাম যদি আমরা বলি ডাল হ্রদ, তারপর কি রয়েছে ডালের পরে আমাদের ভেম্বানাথ হ্রদ। এছাড়াও আমরা যদি দেখি আমাদের মণিপুরে রয়েছে লোকটাক হ্রদ, তাই তো। এছাড়াও যদি লবণাক্ত হ্রদ ধরি সম্বদ হ্রদ, পঞ্চপদ্র হ্রদ, তাই তো। এবার যদি লেগুন বলি চিল্কা হ্রদ রয়েছে। দেখো এগুলো আমরা কিন্তু ক্লাসে করবো, একটার পর একটা আমরা ক্লাসে করবো। এরপরে দেখো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ, তাই না, ভারতের বিভিন্ন নদী রয়েছে, সেই নদীগুলোর উপর বাঁধ দেওয়া রয়েছে। এই বাঁধগুলো কিন্তু আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ভারতের প্রথম যদি বাঁধ বলি বা নদী পরিকল্পনা দেখি, ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কি রয়েছে, ফারাক্কা বাঁধ রয়েছে, তাই তো। এছাড়াও যদি আমরা দেখি, দেখো শতদ্রু নদীর উপর রয়েছে ভারতের বৃহত্তম বাঁধ ভাকরা নাঙ্গাল বাঁধ, সেগুলো সম্পর্কে আমরা পড়বো, যেটাকে বলা হয় মাল্টিপারপাস অফ প্রজেক্ট, তাই তো, সেই সম্পর্কে আমরা জেনে নিব বা পড়বো। এরপরে দেখো 7 নম্বর কি রয়েছে ভারতের জলবায়ু বা ইন্ডিয়ান ক্লাইমেটস। ভারতের জলবায়ু সম্পর্কে আমরা পড়বো। ভারতের জলবায়ু বিশেষত মৌসুমী জলবায়ুর অন্তর্গত ভারতবর্ষ, তাই না, তো সেই সম্পর্কে আমরা পড়ে নেব। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ন্যাচারাল ভেজিটেশনস অফ ইন্ডিয়া। কি বললাম, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। ভারতের যেহেতু আমরা মৌসুমী জলবায়ুর অন্তর্গত, ভারত একটা বিশাল বড় দেশ, তাই ভারতের কি অঞ্চল বিশেষে আমরা দেখব যে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মগ্রহণ করবে। যেমন পাহাড়ের পাদদেশে কি ধরনের উদ্ভিদ জন্মাবে, মরুভূমি রয়েছে ভারতের মধ্যে, তাই না, তো সেই জায়গার মধ্যে কি ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যাচ্ছে সেই সম্পর্কে আমরা পড়বো পুঙ্খানুপুঙ্খভাবে। তো তোমরা সিলেবাসটা আগে দেখে নাও, তারপর আমরা ক্লাস শুরু করব। আর তোমরা যারা বাংলা ডিফেন্স একাডেমি দেখছো তারা অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দাও এই ভিডিওটি। দেখো পরে কি রয়েছে ভারতের মৃত্তিকা, ভারতের মৃত্তিকা বা মেজর সয়েলস। ভারতের মৃত্তিকা আমরা বিশেষ করে জানি আইসিএআর অনুযায়ী যদি আমরা দেখি ভারতের মৃত্তিকাকে তিনি 8টি ভাগে ভাগ করেছেন বা 8 টাইপস অফ সয়েলস, তাই না। ভারতের মৃত্তিকাকে তিনি 8টি ভাগে ভাগ করেছেন আইসিএআর অনুযায়ী। তো সেই 8টি ভাগ কি কি এবং কোন কোথায় কি ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যেমন পাললিক মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, তাই না, ল্যাটেরাইট মৃত্তিকা, সেগুলো আমরা জানবো একে একে একটি ক্লাসে। তো আর সবকিছু জানা সম্ভব নয়, তাই আমরা কি করব, এই যে যতগুলো সিলেবাসে আমি তোমাদের দিচ্ছি সবগুলো আমরা ক্লাসে করব। তারপর দেখো 10 নম্বর কি রয়েছে ভারতের কৃষি, এগ্রিকালচার। এটিও ভীষণ ইম্পর্টেন্ট আমাদের এসএসসি জিডির ক্ষেত্রে। ভারতের কৃষি, তাই না, ভারতের কোথায় কি ধরনের কৃষি হয়, যেমন উত্তরপ্রদেশ ইক্ষু উৎপাদনে শ্রেষ্ঠ বা মহারাষ্ট্র আমরা বলতে পারি। তুলো উৎপাদনে যদি আমরা দেখি গুজরাট, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ, পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ। তো ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, তাই তো, তো তার জায়গা বিশেষে কৃষির ধরনও কিন্তু আলাদা। তো সেই সম্পর্কে আমরাও জানবো, ভারতের কৃষি পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। কিন্তু তোমরা সকলেই আমাদের ক্লাসগুলি সকলেই দেখবে, প্লাস পছন্দ হলে অবশ্যই লাইক করবে কিন্তু, তাই না। এরপরে দেখো 11 নম্বর কি রয়েছে ভারতের খনিজ সম্পদ, মিনারেলস রিসোর্সেস। দেখো
আমরা যদি ঝাড়খণ্ডে যাই, ঝাড়খণ্ডে আমাদের ছোটনাগপুর মালভূমি রয়েছে। ছোটনাগপুর মালভূমিকে কি বলা হয় বলতো? ছোটনাগপুর মালভূমিকে বলা হয় ভারতের খনিজ সম্পদের ভান্ডার, তাই তো? তাই ভারতের খনিজ সম্পদটাও কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে কোথায় লোহা পাওয়া যাচ্ছে, কোথায় ম্যাঙ্গানিজ পাওয়া যাচ্ছে, কোথায় আকরিক পাওয়া যাচ্ছে, কোথায় অভ্র পাওয়া যাচ্ছে, সেই সম্পর্কে আমরা জানবো। এরপরে দেখো 12 নম্বর কি রয়েছে, ভারতের জনগণনা, সেন্সাস, তাই তো? ভারতের জনগণনা যদি আমরা দেখি, ভারতের জনগণনা প্রথম শুরু করেছিল কে? লর্ড মেয়ো। যদি আমরা দেখি 1871 থেকে 72 খ্রিস্টাব্দে, 71 থেকে কি বললাম, 72 খ্রিস্টাব্দে লর্ড মেয়ো ভারতের প্রথম জনগণনা শুরু করেছিলেন। যদিও সেটা সরকারিভাবে নয় কিন্তু, কারণ আমরা দেখব লর্ড মেয়ো 1772 সালে তিনি কিন্তু মারা যাবেন। এরপরে আমরা দেখব 1881 সালে লর্ড রিপন, যাকে ভারতের বন্ধু বলা হয়, তিনি ভারতের প্রথম জনগণনা করবেন এবং সরকারিভাবে করবেন। তখন থেকে আমরা দেখব 10 বছর অন্তর অন্তর, কত বছর অন্তর অন্তর? 10 বছর অন্তর অন্তর ভারতের জনগণনা করা হয়। যদিও আমরা দেখি যে আমাদের করোনার জন্য 2021 সালে যে জনগণনা হওয়ার কথা ছিল সেটি কিন্তু পোস্টপোন হয়ে গেছে, তাই তো? এরপরে দেখবো পরের পয়েন্ট কি রয়েছে আমাদের, ভারতের পরিবহন ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন। দেখো এখন আধুনিক যুগে যদি আমরা দেখি, এই যে পরিবহন ব্যবস্থাটা খুবই জরুরি, সেটা জাহাজ পথে হোক, আকাশ পথে হোক, এবং আমাদের স্থল পথে হোক বা রাস্তাঘাটের মাধ্যমে, তাই না? তো সেটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেই সম্পর্কে আমরা পড়বো, রেল, সড়ক পথ, তাই তো, জলপথ, সেসব সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা যদি দেখি, আমরা যে ক্লাসটি কমপ্লিট করব, মানে এরপরেও, ভারতের পরেও, সেটা হচ্ছে কি, দেখে নিই আমরা। দেখো এখানে কি রয়েছে, পৃথিবীর ভূগোল। পৃথিবীর কি রয়েছে? ভূগোল, ওয়ার্ল্ড জিওগ্রাফিও আমরা পড়বো। দেখো এসএসসির ক্ষেত্রে আমরা দেখি ভারতের ভূগোলের থেকেও তো আসেই, তার সঙ্গে ওয়ার্ল্ড জিওগ্রাফির থেকেও আসে, মানে পৃথিবীর সম্পর্ক আসে। পৃথিবীর সম্পর্কে আমরা কি জানবো? দেখো প্রথমে যেটা রয়েছে সৌরজগৎ, সোলার সিস্টেম আমাদের পড়তেই হবে। এখান থেকেও আমাদের ফুটিয়ে প্রশ্ন আসে, তো সোলার সিস্টেমটা আমাদের পড়তে হবে। এরপরে যদি আমরা দেখি বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ, এখান থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে, তো আমাদের বায়ুমণ্ডলটাও বিশেষ করে পড়তে হবে, ঠিক আছে? এরপরে দেখো কি রয়েছে, বিভিন্ন দেশের নদ নদী সম্পর্কে পড়তে হবে, আমাজন, নীলনদ, তাই না, ইয়াংসি কিয়াং। তো বিভিন্ন দেশের যে নদীগুলো রয়েছে, দানিউব, এগুলো গুরুত্বপূর্ণ নদী, তো এগুলো আমাদের পড়তেই হবে। সেই সঙ্গে দেখো কি রয়েছে, বিভিন্ন দেশের পাহাড়, পর্বত, হ্রদ সমূহ, তাই না, যেমন কাস্পিয়ান হ্রদ। তারপর কি রয়েছে আমাদের, পৃথিবীর গভীরতম হ্রদ রয়েছে বৈকাল হ্রদ, তাই না? এছাড়াও হুরন, মিচিগান, এই যে হ্রদগুলো রয়েছে, পাহাড় যেমন রয়েছে আমাদের কি, অ্যাকনকাগুয়া, ঠিক আছে, আলপাস পর্বত, এই যে পর্বতগুলো যে রয়েছে আমাদের, পৃথিবীর দীর্ঘতম পর্বতের নাম কি, আন্দিস পর্বত, এবং এই পর্বতগুলি কোন দেশে বা কোন মহাদেশে অবস্থিত, সেই সম্পর্কে আমাদের জানতে হবে কিন্তু। তো সেগুলো আমরা কভার করে নিব। এরপরে দেখো আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্লাস ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্লাস ভূমিকম্প আমাদের কিন্তু পড়তে হবে, এবং আমরা এগুলো প্রতিটি যে আমাদের পয়েন্ট রয়েছে সেগুলি কিন্তু আমরা একটি ক্লাসের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে সহজ সরল ভাষায় পড়ানোর চেষ্টা করব, ঠিক আছে? এরপরে দেখো কি রয়েছে, বিভিন্ন মহাদেশ এবং মহাসাগর, এবং বিভিন্ন মহাদেশ কি, যেমন আমাদের এশিয়া, আফ্রিকা, ঠিক আছে, এই যে মহাদেশগুলো রয়েছে সেখানে কি কি মানে গুরুত্বপূর্ণ জিনিস, সেই সম্পর্কে আমরা পড়তে হবে, এবং মহাসাগরগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? তো দেখো এই ছিল আজকে আমাদের ভূগোলের সিলেবাস। এটি কিন্তু এসএসসি জিডির ক্ষেত্রে আমি বললাম, এসএসসি জিডির সিলেবাস। এই টপিকগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করি, তাহলে আমরা অনায়াসে এসএসসি জিডিতে ক্র্যাক করতে পারবো। তো তোমরা দেরি না করে আমাদের বাংলা ডিফেন্স একাডেমিতে সকলেই যোগদান করো, এবং তোমাদের বন্ধুদেরকেও যোগদান করার জন্য রিকোয়েস্ট করো, যাতে তারাও এই আমাদের ক্লাসের লাভবান হতে পারে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।